হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। আসুন, বসুন, দেখুন আটশো লাল গোলাপ। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশেই ক্রমে বেড়ে চলা রোড অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা। প্রতি বছরই রোড অ্যাক্সিডেন্ট বেড়েই চলেছে। এবছর সেই একই ধারা চলেছে। অতীতে বাংলাদেশের একজন শিল্পপতি একটি খুব দামি কথা প্রচার করতেন। তিনি বলতেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এটাই বাস্তব, কিন্তু আমরা জানি না, খোঁজও নিই না সেই অবিরাম কান্নার খবর। দুর্ঘটনা পতিতদের পরবর্তী দুর্দশার সংবাদ অজানাই থেকে যায়। এর প্রতিকার শুরু হওয়া উচিত এখন থেকেই। রোড অ্যাক্সিডেন্ট বিষয়ে আলোচনার জন্য আজ এখানে উপস্থিত আছেন ডক্টর মোস্তফা আনোয়ার প্রিন্স। আপনার সঙ্গে আমরা পরে কথা বলবো। তার আগে জেনে নিন বাংলাদেশের দুরবস্থা কতটা নিচে নেমে গিয়েছে। 2024 সালে বাংলাদেশে প্রায় 7,000 রোড অ্যাক্সিডেন্টে 12,000-এর বেশি আহত এবং 7,000-এর বেশি মারা গিয়েছে। অনেক দুর্ঘটনার খবরই অজানা থেকে যায়। তবুও বলা চলে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেক বেশি। রোড অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হয় আফ্রিকার গিনি দেশটিতে। সেখানে মোটর গাড়ি চলাচল খুবই বিপজ্জনক। ড্রাইভিং নিয়মকানুন মানতেই চান না গিনির মানুষজন। তবে নিয়মকানুন খুব কড়াকড়িভাবে মেনে চলা সত্ত্বেও সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয় আমেরিকাতে। এর কারণ, সেখানে গাড়ির সংখ্যা যেমন বেশি, তেমন বেশি ড্রাইভারের সংখ্যা। আমেরিকায় কোনো দূরত্ব বলার সময়ে চলতি ভাষায় বলা হয় 15 মিনিটের ড্রাইভিং ডিস্টেন্স, অর্থাৎ মাইলে বা কিলোমিটারে নয়। সেখানে সাধারণত দূরত্বের আনুমানিক মাপ বলা হয় কতক্ষণ লাগতে পারে গন্তব্যস্থানে পৌঁছতে সে অনুসারে। আর সবচেয়ে নিরাপদ দেশ হচ্ছে সুইডেন। সুইডেন এখন চেষ্টা করছে কিভাবে রোড অ্যাক্সিডেন্ট শূন্যতে নামিয়ে আনা যায়। ড্রাইভিং নিরাপদ করার প্রচেষ্টায় সুইডেনে অনেক গবেষণা চলছে। তারা সফলও হচ্ছে। আজ প্রথমে দেখবেন পশ্চিমবাংলার মুভি দুটি ক্লিপ। বোঝে না সে বোঝে না মুভিটির নাম। শুনুন কিছু তথ্য। এই মুভির কাহিনীর বিভিন্ন চরিত্রের সঙ্গে বাংলাদেশের দুর্ঘটনায় পতিত বিভিন্ন চরিত্রের মিল খুঁজে পাবেন। বোঝে না সে বোঝে না মুভিতে দেখা যায় বহরমপুরে একটি হাইওয়েতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই বাসের যাত্রীরা যারা ছিলেন, একটি কাবাডি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে একদল ছাত্র, সদ্য বিবাহিত দম্পতি, একজন প্রেমিক যিনি তার প্রেমিকাকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন, এক তরুণী কলকাতা যাচ্ছেন দ্বিতীয়বার, এরকমই কিছু মানুষ। এদের কি মর্মান্তিক পরিণতি ঘটে সেটা দেখুন। ডক্টর মোস্তফা আনোয়ার প্রিন্স, আপনি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং দুর্ঘটনার সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কাজের মাধ্যমে। কারণ আপনি পঙ্গু হাসপাতালে দীর্ঘ 12 বছর কাজ করেছেন। আপনি কিভাবে পঙ্গু হাসপাতালে প্রথম এলেন সেটা বলেন। প্রথমে ছিলাম ঢাকা মেডিকেল কলেজে, তারপরে হলো পিজিতে, তারপর সোহরাওয়ার্দীতে, তারপরে হৃদরোগ ইনস্টিটিউটে, আর সবশেষে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন ইনস্টিটিউট, যেটার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন বলে। সাধারণভাবে পঙ্গু হাসপাতাল বলে সবাই এটাকে চেনে আর কি। এটা ছিল 400 বেডের হাসপাতাল আমি যখন আসি। আর আমি যখন এখান থেকে বেরিয়ে আসি ততদিনে এটা 1000 বেডের হাসপাতাল হয়েছে এবং দ্য বিগেস্ট অর্থোপেডিক হসপিটাল এভার। দ্বিতীয় যেটা, সেটা হলো রয়্যাল অর্থোপেডিক হসপিটাল বার্মিংহাম, সেটা 400 বেডের। আচ্ছা, পৃথিবীর কোথাও আর 1000 বেডের অর্থোপেডিক হাসপাতাল নেই। আপনাদের সঙ্গে, অর্থাৎ এই হাসপাতালের সঙ্গে পৃথিবীর অন্যান্য হাসপাতালের একটা সংযোগ
ব্যবস্থা কি আছে? ওরা কি করছে? সারা বছরই এটা চলতে থাকে। আপনারা কিভাবে এই সংযোগটা রক্ষা করেন? আসেন বিভিন্ন দেশ থেকে স্পেশালিস্টরা আসেন, বিভিন্ন টিম আসে, আর বিশেষ করে বাংলাদেশি প্রবাসী যারা আছেন, এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি ফিজিশিয়ান, সার্জনস, তারাও কিন্তু তাদের টিম নিয়ে আসেন। কিন্তু আপনারা নিজেরাই যান না ওখানে? হ্যাঁ, যাই, ট্রেনিংয়ে যায়। কিন্তু এই যে হাসপাতাল যে বাড়লো, এটার পিছনে একটা কারণ আছে। ওই যে রানা প্লাজা ট্র্যাজেডি, তখনই বোঝা গিয়েছিল যে আমাদের কতটা অপ্রতুলতা আছে চিকিৎসা সেবার ক্ষেত্রে। সেটা নির্ণয় করেই এটাকে 400 বেড থেকে 1000 বেডে উন্নীত করা হয়। আচ্ছা, আপনার কাজটা কি? আপনি কি অপারেটিং সার্জন? আমি পেশায় অ্যানেস্থেসিওলজিস্ট। আমার কাজ হচ্ছে অপারেশনের রোগীকে অবশ বা অজ্ঞান করা প্রয়োজন মতো, এবং অপারেশন চলার সময় এবং তার আগে পরে রোগীর জীবনের নিরাপত্তা বিধান করা। এই জন্য অ্যানেস্থেসিওলজিস্টকে বলা হয় পুলিশম্যান অফ দ্য অপারেশন থিয়েটার। আপনি রানা প্লাজার কথা বলছিলেন, সেটা খুব বড় অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু এছাড়াও রোজই তো ঘটছে রোড অ্যাক্সিডেন্ট, যে কথা আগেই আমরা বললাম। সে বিষয়ে আপনি একটা অভিজ্ঞতার কথা বলতে পারেন? যেমন সর্বোচ্চ একদিন কোনো একটা দুর্ঘটনায় 101টা অপারেশন হয়েছিল ইমার্জেন্সিতে। হ্যাঁ, 3 বেলা মিলে 101টা অপারেশন হয়েছিল। অনেক এগুলো টার্নওভার যখন বেশি হয় তখন খুব চাপ পড়ে আমাদের উপর, এবং যেহেতু অ্যানেস্থেটিস্ট একজনের জায়গায় 2জন দেওয়ার তো সুযোগ নেই, যে কজন আছে তারাই তো কাজ করবে, আর অনেকগুলি পদ আমাদের সবসময় সারা বছরই প্রায় খালি থাকে। এই অবস্থায় খুব চাপের মধ্যে কাজ করতে হয়। রানা প্লাজা ট্র্যাজেডির সময় 1 সপ্তাহে আমি মাত্র 2 বেলা ঘরে খেতে পেরেছি, আর পুরো সময়টাই ওই হাসপাতালে পড়ে থাকতে হয়েছিল। আপনার নিশ্চয়ই অনেক মানসিক প্রতিক্রিয়া হয় এসব দুর্ঘটনার দৃশ্যগুলো দেখলে পরে, তাই না? হ্যাঁ, হয়, নিশ্চয়ই হয়, কারণ মানুষ তো আমরা। এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, টাইমস মানি। প্রতি 1 মিনিটের দেরির জন্য কিন্তু জীবন মৃত্যুর মধ্যে পার্থক্য হতে পারে। সে বিষয়ে মানে যারা আহত বা নিহত হচ্ছেন, তাদের সহযাত্রীরা বা তাদের সঙ্গে যারা ছিলেন, তাদেরকে খুব সতর্ক থাকতে হবে অবশ্যই। এবং এই কারণে ড্রাইভারের ফার্স্ট এড জানা উচিত। প্রত্যেক ড্রাইভারেরই ফার্স্ট এড জানা উচিত। বিশেষ করে সড়ক দুর্ঘটনা হলে তাৎক্ষণিকভাবে তাকে কি করতে হবে, রোগীকে কোথায় নিয়ে যেতে হবে, এইগুলি সম্বন্ধে যেন তার স্বচ্ছ ধারণা থাকে। আচ্ছা, আপনার সঙ্গে এই বিষয়ে আরও পরে আলোচনা করব। তার আগে আপনারা জেনে নিন আরও কিছু তথ্য। যন্ত্র দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে প্রাণ। অহরহই এটা ঘটছে দেশে বিদেশে। রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য এখন অনেক দেশে যাত্রীদের সেফটি বেল্ট পরা বাধ্যতামূলক। শুধু সামনের সিটেরই 2 জন যাত্রী নয়, পেছনের সিটের যাত্রীদেরও সিট বেল্ট পরতে হয়। না পরলে এবং ধরা পড়লে টাকা জরিমানা হয়। এছাড়া গাড়িতে এখন সামনের সিটে লুকানো থাকে এয়ার ব্যাগ। মুখোমুখি সংঘর্ষ হবার আগেই এই এয়ার ব্যাগ বেরিয়ে এসে যাত্রীর দেহ রক্ষা করে। অনেক গাড়িতে আগুন নেভানোর ব্যবস্থা থাকে, ফার্স্ট এইড মেডিকেল বক্স থাকে, বিভিন্ন ধরনের অ্যালার্ম বেল থাকে। এসব বেল আগাম বিপদ সংকেত দেয়। এছাড়া হাইওয়েতে থাকে পেট্রোল পুলিশ। নির্ধারিত স্পিড লিমিটের বেশি স্পিডে চললেই হাইওয়ে পুলিশ ধাওয়া করে গাড়ি থামিয়ে দেয়। প্রযুক্তি তথা মোবাইল ফোন ব্যবহার রোড অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। এখন দেখুন আমেরিকান মুভি 10 ক্লোভারফিল্ড লেনের একটি ক্লিপ। খুব দামি গাড়ি হলে যে নিরাপদ হবে তা কিন্তু নয়। দেখুন জেমস বন্ড সিরিজের মুভি ক্যাসিনো রয়্যালের একটি ক্লিপ। বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট
কমানোর লক্ষ্যে আমি জনপ্রিয় মুভি অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে অনুরোধ করেছিলাম। তিনি সাড়া দিয়েছিলেন। তিনি নিরাপদ সড়ক চাই, সংক্ষেপে নিশ্চা নামে একটি আন্দোলন শুরু করেছিলেন। যাই হোক, এখন দেখুন সদ্য প্রয়াত মুভি ডিরেক্টর ডেভিড লিঞ্চের মুভি মালহোল্যান্ড ড্রাইভের একটি ক্লিপ। কথা আছে, রাখে আল্লাহ মারে কে। দেখুন তাহলে। ডক্টর প্রিন্স, আপনি বলছিলেন যে ড্রাইভারদের ফার্স্ট এড সম্পর্কে জানা উচিত এবং ফার্স্ট এড বক্সও প্রতিটা গাড়িতে থাকা উচিত। সভ্য মানুষ, সচেতন নাগরিক যারা, তাদের কতগুলি জিনিস সবারই জানা উচিত। এর মধ্যে ফার্স্ট এইড একটা, হ্যাঁ। এবং বাইরে শুধু তাই না, ফার্স্ট এইড ছাড়া বেসিক লাইফ সাপোর্টও কিন্তু নন মেডিকেল পার্সোনালরা অনেকে জানেন। যেমন ধরুন একটা রাস্তায় একটা লোক পড়ে গেল, হ্যাঁ, হার্ট অ্যাটাক, তখন কি করতে হবে? আশেপাশে ডাক্তারের তো পৌঁছানো তখনই সম্ভব নয়। তখন গিয়ে যদি সে কার্ডিয়াক মেসেজ দেওয়া শুরু করে, মাউথ টু মাউথ ব্রিদিং দেওয়া শুরু করে, রোগী বেঁচে যেতে পারে। আর তারপরে হাসপাতালে নিয়ে গেলে পরে কি হয়? সেখানে কি তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার সুব্যবস্থা আছে বলে আপনি মনে করেন বর্তমানে যে পঙ্গু হাসপাতাল আছে? আচ্ছা, রোগী হাসপাতালে আসার সাথে সাথে আমাদের এখানে ইমার্জেন্সি টিম আছে, ইমার্জেন্সি ওটি আছে, সেখানে ওই ন্যূনতম অ্যানেস্থেসিয়া যেটুকুন করা সম্ভব, হ্যাঁ, সেটুকুন করা হয়। তারপর রোগীকে প্রয়োজন মতো তার প্রস্তুতির জন্য, যদি সময় না থাকে তাহলে তাৎক্ষণিকভাবে ওটিতে নিয়ে যাওয়া হয়, ইমার্জেন্সি ওটিতে। অনেক সময় হাসপাতালে ঢুকে সোজাসুজি রোগীকে ইয়েতে পাঠিয়ে দেওয়া হয়, ইমার্জেন্সি ওটিতে পাঠিয়ে দেওয়া হয়, কারণ তখন আর নেওয়ার মতো সময় নেই। আমাদের আসলে এক্সপার্টিজ আছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের পর্যাপ্ত ওষুধপত্র এবং পর্যাপ্ত সরঞ্জাম নেই, যা বাইরে থেকে আনতে হয়। এই ব্যবস্থা উন্নত করতে কি করা যেতে পারে? বেশিরভাগ পুঁজিবাদী দেশেই এই ধরনের সমস্যা কম বেশি আছে। ব্রিটেনের মতো দেশে দ্বিতীয় মহাযুদ্ধ পর্যন্ত কোনো হেলথ সার্ভিস ছিল না। দ্বিতীয় মহাযুদ্ধের পর অ্যাটলি ক্যাবিনেটের সময় অ্যানিউরিন বেভান, ওয়েলস পলিটিশিয়ান, উনি করেন ন্যাশনাল হেলথ সার্ভিস, ন্যাশনাল হেলথ সার্ভিস করেন, এবং তখন থেকেই কিছু কিছু ওয়েলফেয়ার সার্ভিস দেওয়া শুরু হয়। এখন থ্যাচারের আমলে এগুলি রিভার্স করার চিন্তা করা হয়েছিল, কিন্তু করা যায়নি জনমতের চাপে। এবং ব্রিটেনে এখন এমন অবস্থা, আমাদের ডাক্তাররা যারা প্রশিক্ষণে যান তাদের কাছে শুনি, রয়্যাল অর্থোপেডিক হসপিটাল বার্মিংহাম, কারো যদি 20 লাখ টাকার যন্ত্রপাতিও লাগে সেটাও সরকার দেবে। আর রোগী হিসেবে আপনার দায়িত্ব একটাই, সেটা হচ্ছে কোনো মতে হাসপাতাল পর্যন্ত গিয়ে পৌঁছানো, তারপর আপনার আর কোনো দায়িত্ব নেই। আচ্ছা, তো আমরা যদি এরকম করতে পারতাম তাহলে তো। কিন্তু আপনি কি এটা বলবেন না, রোড সেফটি সবচেয়ে বড় সেফটি হচ্ছে ভালো ড্রাইভার হওয়া এবং ড্রাইভিং চালনা সম্পর্কে তাদের ভালো জ্ঞান থাকা উচিত, এবং যাত্রী যারা থাকে তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে নিজেদের সেফটি বেল্ট নিজেরা পরা। বিশেষত যারা মোটর সাইকেলে যান, তাদের পেছনের যাত্রী বিশেষ করে তিনি কিন্তু খুব দুর্ঘটনার আহত হতে পারেন। তা আমি দেখছি যে পেছনে যারা চড়েন তারাও কিন্তু হেলমেট পরে চড়ছেন। এটা তো আরও বেশি হওয়া উচিত, তাই নয় কি? অবশ্যই। আমাদের হাসপাতালে কিন্তু বিপুল সংখ্যক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের রোগী আসেন, প্রায় সবাই তরুণ এবং পুরুষ। হ্যাঁ, আজকাল কিন্তু অনেক মহিলাই রাস্তাঘাটে দেখা যায় মোটরসাইকেল চালাচ্ছেন, কেউ কেউ শাড়ি পরেও চালান, কিন্তু আশ্চর্যজনকভাবে তাদেরকে কিন্তু আহত অবস্থায় আনা হয় না আমাদের এখানে। তার মানে তারা অ্যাক্সিডেন্ট করেন না। বাংলাদেশে আমরা যা দেখছি, যদি আমাদের হাতে কোনো স্টাডি নেই, মহিলারা মোটরসাইকেল রাইডার হিসেবে পুরুষদের চাইতে অনেক বেশি দায়িত্বশীল। হ্যাঁ, ঠিক সেরকমটা মোটর গাড়িতেও কিন্তু মাও সেতুংয়ের আমলে 60-এর দশকে বলা হয়েছিল যে ড্রাইভিংয়ে মেয়েদেরকেই বেশি করে আনা হবে, কারণ তারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক কম করেন। আমি নিজেও এই জিনিসটা রেকমেন্ড করি, ড্রাইভিংয়ে মেয়েদেরকেই অগ্রাধিকার দেওয়া উচিত। এই কথাটা ঠিক, কারণ লন্ডনে এখন কিন্তু ধরুন আফগানিস্তানের অনেক মেয়ে, ইরাকের মেয়ে, সিরিয়ার মেয়ে, ইরানের মেয়ে কিন্তু বড় বড় ডাবল ডেকার তারা চালায়, ট্যাক্সি চালাচ্ছে, বড় বড় গাড়ি তারা চালাচ্ছে। খুব মজা লাগে দেখতে। হয়তো হিজাব পরে আছে, খুব আবরু রক্ষা করে চলছে, তারা কিন্তু একটা পুরো গাড়ির কন্ট্রোল খুব ভালোভাবে রেখেছে আর কি। আচ্ছা, আমাদের দেশে কিন্তু আমরা নারী ড্রাইভার খুব কম দেখি।
এটা হবে ইনশাআল্লাহ। কারণ বিভিন্ন দিকে ক্রমে ক্রমে হচ্ছে তো। কারণ আমি যখন মেডিকেলে আসি তখন মেয়েদের জন্য একটা কোটা ছিল, ডিস্ট্রিক্ট কোটা 30%, আর এখন অবস্থা এমন হয়েছে যে 80% সোজাসুজি মেয়েরা চান্স পায়। আচ্ছা, এখন উল্টো বরং কথা উঠেছিল যে পুরুষদের জন্য 30%-এর একটা কোটা দেওয়া হবে কিনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মেয়েদের যে এই দায়িত্ব সচেতনতা গাড়ি চালানোর ব্যাপারে আর মোটরসাইকেল চালানোর ব্যাপারে, তাতে অচিরেই তারা এই জায়গায় প্রাধান্য করবে। তবে আপনি একটা পয়েন্ট তুলেছেন, সেটা আমি একটু বলতে চাই। সেটা হলো আপনি হিজাবের কথাটা তুলেছেন, তো সেখানে বলি ইসাডোরা ডানকান সিনড্রোম বলে একটা কথা আছে। নিশ্চয়ই সম্ভবত আপনার প্রিয় একজন শিল্পী অ্যাঞ্জেলা ইসাডোরা ডানকান, মহিয়সী মার্কিন নৃত্যশিল্পী, তিনি এই স্কার্ফ পেঁচিয়ে, গলায় স্কার্ফ পেঁচিয়ে গাড়ির চাকার সাথে বেঁধে তাৎক্ষণিকভাবে নিহত হয়েছিলেন। এইটা বাংলাদেশে মাঝে মধ্যে ঘটে। ওড়না ঠিকমতো, ওড়না আর শাড়ির আঁচল, এগুলি খুব সাবধানে ম্যানেজ করতে হয়, এবং রিক্সা, অটোরিকশা আর খোলা গাড়িতে চলার সময় কিন্তু এই ঝুঁকিগুলি থাকে। এই সময় কিন্তু এগুলি বিশেষ যত্ন করে রাখা প্রয়োজন। দরকার হলে শরীরের সাথে বেঁধে রাখা প্রয়োজন, কোনো রিডান্ডেন্ট পার্ট যেন না থাকে, এমনভাবে কেয়ারটা নেওয়া উচিত। আপনার মূল্যবান উপদেশের জন্য অনেক ধন্যবাদ। এখানে আসার জন্য আরও ধন্যবাদ। আপনাকে একটি লাল গোলাপ শুভেচ্ছা জানাতে চাইছি। ধরুন, ধন্যবাদ। আপনাকে স্বাগত। আজ সবশেষে দেখবেন অস্কার বিজয়ী সেরা মুভি ক্র্যাশের একটি ক্লিপ। বিদায় নেওয়ার আগে অনুরোধ করছি, গাড়ি ও কোচে যাওয়ার সময় অবশ্যই সিট বেল্ট পরবেন। যারা মোটর সাইকেল আরোহী তারা দুজনেই সবসময় হেলমেট পরবেন। মনে রাখবেন সেই কথাটি, একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।